নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প, বালখিল্য। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প, বালখিল্য। ক্ষুদিরামবাবুর শৈশবকালে যিনি তাহার নামকরণ করিয়াছিলেন তিনি ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন এরূপ মনে করিবার কোনো কারণ নাই। কিন্তু ক্ষুদিরামবাবুর 50 বছর বয়সে তাহার জীবনে এমন একটি ঘটনা ঘটিল যাহার পর নাম মাহাত্ম্য সম্বন্ধে নূতন করিয়া গবেষণা করিবার প্রয়োজন হইয়াছে। শেক্সপিয়ার বলিয়াছেন বটে, নামে কি বা করে, গোলাপ যে নামে ডাকো সৌরভ বিতরে। কিন্তু মহাকবির আপ্তবাক্য আর সর্বান্তকরণে গ্রহণ করিতে পারিতেছি না। ক্ষুদিরামবাবুর সহিত আমার অনেক দিনের ঘনিষ্ঠতা। বয়সে আমি প্রায় 15 বছরের কনিষ্ঠ, তবু আমাদের মধ্যে বন্ধুত্বই ছিল বলিতে হইবে। কলিকাতার ভিন্ন পাড়ায় বাস করিলেও প্রায়ই তাহার বাড়িতে যাতায়াত করিতাম। তাহার দাম্পত্য জীবন সুখের ছিল না। গৃহিণীটি কিছু অধিক মাত্রায় প্রখরা, ক্ষুদিরামবাবুও একগুঁয়ে লোক। দুজনের মধ্যে প্রায়ই খিটিমিটি লাগিয়া থাকিত, কদাচিৎ ঝগড়ার ঝড় বাদলে ফাটিয়া পড়িত। সন্তানাদি না থাকায় তাহাদের প্রকৃতিগত দূরত্বের মাঝখানে সেতুবন্ধন রচিত হয় নাই। শহরের দক্ষিণ অংশে একটি ছোটখাটো দ্বিতল বাড়িতে এই প্রৌঢ় দম্পতি বাস করিতেন। সংসারের যাবতীয় কাজ গৃহিণী করিতেন। ক্ষুদিরামবাবু কেবল তাহার লাইব্রেরি ঘরে বসিয়া বই পড়িতেন এবং অদ্ভুত যন্ত্রপাতি ও মাল মশলা লইয়া 20 বৈদ্যের রাসায়নিক প্রক্রিয়ায় নিযুক্ত থাকিতেন। তাহাদের অর্থের অভাব ছিল না, বাড়িটিও নিজস্ব। ক্ষুদিরামবাবু যে পণ্ডিত ব্যক্তি ছিলেন তাহাতে সন্দেহ নাই, কিন্তু তাহার পাণ্ডিত্যের কোনো ছিঁড়ি ছাঁদ ছিল না। আধুনিক বিজ্ঞানের সহিত হঠযোগ ও তন্ত্রমন্ত্র মিশাইয়া তিনি তাহার মস্তিষ্কের মধ্যে এমন এক প্রকার খিচুড়ি তৈয়ার করিয়াছিলেন যাহা সাধারণ মানুষের পক্ষে একেবারেই দুষ্পাচ্য। অনেকে মনে করিত তাহার মাথায় ছিট আছে। অনুমানটা মিথ্যা না হইতেও পারে, কারণ এ সংসারে কাহার মাথায় ছিট আছে এবং কাহার মাথায় নাই তাহা নির্ণয় করিবার মতো প্রকৃতিস্থ ব্যক্তি পৃথিবীতে বিরল। তবে ক্ষুদিরামবাবুর কথাবার্তা চালচলন সাধারণ মানুষের মতো ছিল না, তাহা স্বীকার করিতেই হইবে। তিনি প্রায় সকল সময় গেরুয়া রঙে রঞ্জিত কোট প্যান্টুলুন পরিয়া থাকিতেন। আমি একদিন প্রশ্ন করায় তিনি প্রায় 2 ঘণ্টা ধরিয়া আমাকে বক্তৃতা শুনাইয়াছিলেন। সব যুক্তিতর্ক এখন মনে নাই, এইটুকু শুধু স্মরণ আছে যে গেরুয়া কোট প্যান্টুলুন পরিলে শরীরে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি পায়। ক্ষুদিরামবাবুর এত পরিচয় দিবার কারণ এই কাহিনীটি তাহারই জীবনের শেষ অধ্যায়ের ইতিহাস। তিনি আমার শ্রদ্ধেয় বন্ধু ছিলেন। কয়েকটি কারণে আমি তাহার কাছে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হইয়া পড়িয়াছিলাম। সুতরাং তাহার সম্বন্ধে কোনো অতিরঞ্জিত উদ্ভট কাহিনীর অবতারণা করিতেছি এরূপ কেহ যেন মনে না করেন। শরীরটা কিছুদিন ভালো যাইতেছিল না, তাই ক্ষুদিরামবাবুর বাড়ি যাইতে পারি নাই। হঠাৎ একদিন খবর পাইলাম তিনি নিরুদ্দেশ হইয়াছেন। খুবই আশ্চর্য হইলাম। ক্ষুদিরামবাবু তো সাধু সন্ন্যাসী হইবার লোক নয়। তবে কিছুই বলা যায় না। গৃহিণীর সহিত অন্তর্যুদ্ধ হয়তো ভিতরে ভিতরে চরমে উঠিয়াছিল। গৃহিণীর সহিত যেখানে মনের মিল নাই সেখানে গৃহ ও অরণ্যে তফাৎ কোথায়? অসুস্থ শরীর লইয়াই অপরাহ্নে বালিগঞ্জে গেলাম। দেখিলাম সংবাদ মিথ্যা নয়। ক্ষুদিগিন্নি অনেক বিলাপ করিলেন। বয়স 40-এর নিকটবর্তী হইলেও তাহার চালচলন একটু নবীন ধর্মী। তাহার বিলাপের ভিতর দিয়া এই ইঙ্গিতটাই স্পষ্ট হইয়া উঠিতে লাগিল যে
পত্নীকে লোকসমাজে অপদস্থ করিবার জন্যই ক্ষুদিরামবাবু এমন রহস্যময়ভাবে অন্তর্ধান করিয়াছেন। বস্তুত ক্ষুদিরামবাবুর অন্তর্ধানকে ঘোরতর রহস্যময় বলা যাইতে পারে। গতরাত্রে আহারাদির পর তিনি তাহার লাইব্রেরি কক্ষে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিয়াছিলেন। 2 দিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে বাক্যালাপ বন্ধ ছিল, সুতরাং স্ত্রী রাত্রে স্বামীর কোনো খোঁজ খবর লন নাই। আজ সকালে উঠিয়া তিনি দেখিলেন ক্ষুদিরামবাবু রাত্রে শয়ন করিতে আসেন নাই। লাইব্রেরি ঘরের দ্বার পূর্ববৎ বন্ধ আছে। ক্ষুদিগিন্নি উদ্বিগ্ন হইয়া দরজায় ধাক্কা দিয়াছিলেন। দরজার ছিটকিনি কিছু আলগা ছিল। কিছুক্ষণ ঠেলাঠেলির পর খুলিয়া গেল। তখন ক্ষুদিগিন্নি ঘরে প্রবেশ করিয়া দেখিলেন স্বামী নাই। তাহার গেরুয়া কোট প্যান্টুলুন চেয়ারের উপর পড়িয়া আছে, কিন্তু তিনি অন্তর্হিত হইয়াছেন। দ্বিতলের এই ঘর হইতে বাহির হইবার অন্য কোনো পথ নাই। অবশ্য গড়াধীন একটা জানালা আছে। সেই পথ দিয়া অবতরণ করা কঠিন হইলেও একেবারে অসম্ভব কিছু নয়। ক্ষুদিগিন্নি যথারীতি চেঁচামেচি করিয়াছিলেন, কিন্তু স্বামীর সন্ধান পান নাই। শুধু তাই নয়, ক্ষুদিরামবাবুর সঙ্গে সঙ্গে বাড়ির পোষা বিড়ালটাও অদৃশ্য হইয়াছিল। তাহাকে আর খুঁজিয়া পাওয়া যাইতেছিল না। এ কি অসম্ভব ব্যাপার! ক্ষুদিরামবাবুর প্রাণে যদি বৈরাগ্যই জাগিয়াছিল, তবে তিনি সম্পূর্ণ দিগম্বর বেশে কেবল একটি বিড়ালকে সঙ্গী লইয়া বিভাগী হইলেন কেন? ইহা তো সহজ মানুষের কাজ নয়। তবে কি কোনো কারণে তাহার মস্তিষ্ক বিকার ঘটিয়াছে? ক্ষুদিগিন্নি আমাকে লাইব্রেরি ঘরে লইয়া গেলেন। ঘরটি বেশ বড়। দেয়াল ঘিরিয়া বইয়ের আলমারি, মাঝখানে একটি দেরাজযুক্ত টেবিল, তাহার উপর বিবিধ আকৃতির বোতল, খল, নুড়ি প্রভৃতি অগোছালোভাবে ছড়ানো রহিয়াছে। এই ঘরে বসিয়া ক্ষুদিরামবাবুর কত আজগুবি গবেষণা শুনিয়াছি। দেখিলাম তাহার চেয়ারের উপর গেরুয়া কোট প্যান্টুলুন পড়িয়া আছে। এমনকি আভ্যন্তরিক অঙ্গবাসও তিনি ফেলিয়া গিয়াছেন। ক্ষুদিগিন্নি শখেদে টেবিল ও আলমারিগুলি দেখাইয়া বলিলেন, এসব আর কিসের জন্যে ঠাকুরপো? তুমি তো অনেক জানো শোনো, এসব বিক্রি করে ফেলা যায় না? আশ্চর্য হইয়া বলিলাম, বলেন কি বৌদি? ক্ষুদিরামদা হয়তো কালই ফিরে আসবেন। যে বেশে তিনি বেরিয়েছেন, পুলিশের হাতে পড়াও অসম্ভব নয়। তাঁর এত আদরের জিনিসপত্র বিক্রি করে ফেলতে চান? ক্ষুদিগিন্নি আর কিছু বলিলেন না। স্বামীর প্রত্যাবর্তনের সম্ভাবনা উপলব্ধি করিয়া তিনি প্রসন্ন হইলেন কিনা ঠিক বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, ক্ষুদিরামদা চিঠিপত্র কিছু রেখে গেছেন কিনা খুঁজে দেখেছেন? তুমি খুঁজে দেখো ভাই, আমি তো কিছু পাইনি বলিয়া তিনি ঘর হইতে প্রস্থান করিলেন। অতঃপর টেবিল দেরাজ সবই খুঁজিয়া দেখিলাম, কিন্তু চিঠিপত্র কিছু পাওয়া গেল না। ক্ষুদিরামদা কোনো কৈফিয়ত না দিয়া নিঃসারে সংসার ত্যাগ করিয়াছেন। বিক্ষিপ্ত চিত্তে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ক্ষুদিরামদা কিরূপ মনোভাব লইয়া গৃহত্যাগী হইয়াছেন তা অনুমান করিবার চেষ্টা করিলাম, কিন্তু চেষ্টা বিফল হইল। কোনো অবস্থাতেই তাহার নাগা সন্ন্যাসী হওয়া কল্পনা করিতে পারিলাম না। একটা আলমারির কবাট 2 ইঞ্চি ফাঁক হইয়াছিল। মনে হইল কাল রাত্রে হয়তো এই আলমারি হইতে বই লইয়া ক্ষুদিরামদা পড়িয়াছিলেন। সংসার হইতে বিদায় লইবার প্রাক্কালে কিরূপ বই পড়িবার ইচ্ছা তাহার হইয়াছিল জানিবার ঔৎসুক্য হইল। কাছে গিয়া কাঁচের ভিতর দিয়া দেখিলাম প্রেততত্ত্ব ঘটিত নানা জাতীয় পুস্তক। ইংরেজি বই আছে, বাংলা আছে। ওহে বিকাশ! চমকিয়া উঠিলাম। কে ডাকিল? কণ্ঠস্বর চেনা চেনা, কিন্তু এত ক্ষীণ ও সূক্ষ্ম যে বিশ্বাস হয় না। রেডিও খুলিয়া দিবার পর প্রথমে যেরূপ বহু দূরাগত অস্ফুট আওয়াজ শোনা যায়, এ যেন অনেকটা সেই রকম। কিন্তু কে আমাকে ডাকিল? ঘরের চারিদিকে সচকিত দৃষ্টিপাত করিলাম, কই কেহই তো নাই। ওহে বিকাশ! এবার চিনিতে পারিলাম ক্ষুদিরামদার গলা, এবং তাহা আসিতেছে আলমারির ভিতর হইতে। তবে কি ক্ষুদিরামদা কোনো অভাবনীয় উপায়ে প্রেতজনি প্রাপ্ত হইয়াছেন? শুনছ? আমি এখানে।
অত্যন্ত ভয়ে ভয়ে আলমারির দরজা আরেকটু খুলিলাম। অমনি নিচের থাকের পুস্তক শ্রেণীর পিছন হইতে তড়াক করিয়া একটি জীব বাহির হইয়া আসিল। আমিও তড়াক করিয়া 2 পা পিছাইয়া আসিলাম। জীবনে এত বিস্মিত কখনো হই নাই। ভূত প্রেত নয়, জীবিত ক্ষুদিরামদা। সেই টাক মাথা, সেই নিকষ কৃষ্ণবর্ণ, নাক মুখ চোখ সবই ঠিক তেমনিই আছে, কিন্তু তাহার দৈহিক দৈর্ঘ্য স্রেফ 6 ইঞ্চি হইয়া গিয়াছে। রুমালের মতো একটা ন্যাকড়া কৌপিনের আকারে কোমরে জড়াইয়া তিনি ঊর্ধ্বমুখ হইয়া দৃপ্ত ভঙ্গিতে আমার পানে তাকাইয়া আছেন। আকস্মিক ধাক্কায় আমার বুদ্ধিশুদ্ধি প্রায় সবই দিশাহারা হইয়া গিয়াছিল। তবু উবু হইয়া বসিয়া তাহাকে ভালো করিয়া নিরীক্ষণ করিলাম। কেমন করিয়া সম্ভব হইল জানি না, কিন্তু ইনি নিঃসংশয়ে ক্ষুদিরামদার অতি সংক্ষিপ্ত সংস্করণ। মাথাটি আমড়ার মতো এবং অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুপাতে। 5.5 ফুট লম্বা ক্ষুদিরামদা কোন ইন্দ্রজাল প্রভাবে এমন একরত্তি হইয়া গেলেন ভাবিয়া পাইলাম না। আলো চালের মতো দাঁত বাহির করিয়া ক্ষুদিরামদা হাসিলেন। তাহার সূক্ষ্ম অথচ স্পষ্ট কণ্ঠস্বর শুনিতে পাইলাম। চিনতে পেরেছ তাহলে? ভয় পেও না, আগে ঘরের দরজা চট করে বন্ধ করে দাও, নইলে গিন্নি দেখতে পেলেই সর্বনাশ। তাড়াতাড়ি গিয়া দরজার ছিটকিনি লাগাইলাম। ফিরিয়া আসিয়া দেখি ক্ষুদিরামদা কার্পেটের উপর পদ্মাসনে বসিয়া আছেন। কৌপিন পরিহিত বেশে তাহাকে বালখিল্যমুনির মতোই দেখাইতেছে। আমিও তাহার সম্মুখে উপবিষ্ট হইলাম। তিনি বলিলেন, বড়ই বিপদে পড়েছি হে বিকাশ। বলিলাম, তাহলে সত্যিই আপনি ক্ষুদিরামদা? তিনি চোখ পাকাইয়া তাকাইলেন। তাহার মেজাজ স্বভাবতই একটু তিরিক্ষি, তাই তাড়াতাড়ি বলিলাম, না না, বুঝেছি বুঝেছি, আপনি ক্ষুদিরামদা, কিন্তু আপনার এ অবস্থা হলো কি করে? তিনি বলিলেন, সে কথা পরে বলছি, খিদে নাড়ি জ্বলে যাচ্ছে, আগে খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, খাবার ব্যবস্থা? কিন্তু বৌদির কাছে খাবার চাইতে গেলে? না না, ওদিকে যেও না, ওই আলমারির মাথায় বিস্কুটের টিন আছে, নামিয়ে নিয়ে এসো। বিস্কুটের টিন নামাইয়া কয়েকটি বিস্কুট ক্ষুদিরামদাকে দিলাম। তিনি একটি বিস্কুট 2 হাতে ধরিয়া কুটুর কুটুর করিয়া খাইতে লাগিলেন। বলিলাম, এবার বলুন কি করে এই অদ্ভুত রূপান্তর হলো? তিনি তখন বিস্কুট খাইতে খাইতে আরম্ভ করিলেন। আমি তাহার দিকে যতদূর সম্ভব ঝুঁকিয়া শুনিতে লাগিলাম। আর বলো কেন? বগুলা বাবার নাম শুনেছ তো? ব্যারাকপুরে এসে আছেন, কিছুদিন থেকে তার কাছে যাতায়াত করছিলুম। বগলানন্দ বাবাজির নাম অনেকেই জানেন। তিনি একজন উগ্র প্রকৃতির তান্ত্রিক সাধু। বেশিরভাগ সময় পাহাড় পর্বতে থাকেন। মাঝে মাঝে কলিকাতার উপকণ্ঠে যখন দেখা দেন, তখন তাহার কাছে লোক ভাঙিয়া পড়ে। বাবাজি নাকি সিদ্ধ পুরুষ, অনেক অলৌকিক ক্ষমতা তাঁর আছে। ক্ষুদিরামদা বলিয়া চলিলেন, বাবা অষ্টসিদ্ধি লাভ করেছেন। অষ্টসিদ্ধি জানো তো? অনিমা লঘিমা এই সব। ভাবলুম দেখি তো সত্যিই অষ্টসিদ্ধি বলে কিছু আছে কিনা। জোঁকের মতন বাবার পেছনে লেগে গেলুম। বাবা প্রথমে কিছুতেই আমল দিতে চান না, কয়েকবার গালাগালি দিয়ে তাড়িয়েও দিলেন। শেষে কাল সকালবেলা নাছোড়বান্দা হয়ে বাবাকে ধরলুম। বললুম, বাবা, আজকাল পৃথিবীর লোক কিছু বিশ্বাস করে না, বিজ্ঞান এসে মানুষের মাথা বিগড়ে দিয়েছে। এখন আপনি যদি অষ্টসিদ্ধি প্রমাণ করে দিতে পারেন, তাহলে বিজ্ঞানের মুখে চুনকালি পড়বে আর মানুষের ধর্মজ্ঞান ফিরে আসবে। শুনে বাবা বললেন, এইসা বাত, আচ্ছা লে। এই বলে ঝুলির ভেতর থেকে একটি পুড়িয়া বার করে দিলেন। বললেন, এই পুড়িয়ার মধ্যে মন্ত্রপুত গুঁড়ো আছে, মধু দিয়ে মেরে রাত্রে খাবি।
জিজ্ঞেস করলুম, এতে কি হবে বাবা? বাবা হেসে বললেন, এখন বলবো না, খেয়ে দেখ, বুঝতে পারবি। তা পুড়িয়া নিয়ে ফিরে এলুম। মনে কেমন ধোঁকা লাগলো। সাধু সন্ন্যাসীর মন বোঝা ভার। কি জানি বাবা, যদি আমার হাত ছাড়াবার মতলবে বিষ টিস কিছু দিয়ে থাকেন। কিন্তু এদিকে পরীক্ষা না করলেও নয়। একবার ভাবলুম গিন্নির ওপর পরখ করে দেখি, যায় শত্রু পরে পরে। কিন্তু তাকে খাওয়াবো কি করে? বিশেষত এখন ঝগড়া চলছে। শেষে ভেবে চিনতে ঠিক করলুম আমিই খাবো, তবে সবটা খাবো না, একটুখানি খেয়ে দেখব কোনো ফল হয় কি না। ভাগ্যিস একটুখানি খেয়েছিলুম, নইলে একেবারে ভাইরাস হয়ে যেতুম। মাইক্রোস্কোপ দিয়েও আমাকে দেখতে পেতে না। যা হোক, কাল রাত্রে খাওয়া দাওয়ার পর এই ঘরে দৌড় বন্ধ করে বসলুম। পুড়িয়া খুলে দেখি হলদে রঙের একটুখানি গুঁড়ো। খল, নুড়ি, মধু সব জোগাড় করেই রেখেছিলুম। গুঁড়ো খলে দিয়ে বেশ ভালো করে মধু দিয়ে মারলুম। মুখরোচক একটি সুগন্ধ বেরুতে লাগলো। মারা শেষ হলে নুড়ির মাথায় যতটুকু ওঠে ততটুকু ওষুধ বেটে নিলুম। তারপর খল নুড়ি সরিয়ে রেখে চেয়ারে বসলুম। 2 মিনিট যেতে না যেতেই বুঝলুম ওষুধ ধরেছে। শরীরের ভেতর থেকে একটা ঝাঁঝ বেরুচ্ছে। জ্বালা নয়, তাপ। মনে হলো আমার শরীরের যত কিছু পদার্থ সব আগুনের তাপে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। ক্রমে তাপ অসহ্য হয়ে উঠল। আমি অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান হলো রাত তখন 2টো। দেখি চেয়ারের ওপর পড়ে আছি। চেয়ারটা মস্ত বড় দেখাচ্ছে। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না, আমার কাপড় চোপড় এত বড় হয়ে গেছে কি করে। তারপর বুঝলুম আমি ছোট হয়ে গেছি। কোটের পকেট থেকে অনেক কষ্টে রুমাল বার করে পরে ফেললুম। লজ্জা নিবারণ করতে হবে তো। এতক্ষণে ক্ষুদিরামদার অর্ধেক বিস্কুট খাওয়া হইয়াছে। তিনি পেটে হাত বুলাইয়া একটি উদ্গার তুলিলেন, বলিলেন, একটু জল পেলে ভালো হতো, কিন্তু জল আর কোথায় পাবে? মধুর বোতলটা নিয়ে এসো। মধুর বোতল টেবিলের উপর ছিল, আনিয়া দিলাম। ক্ষুদিরামদা 2 ফোঁটা মধু পান করিয়া তৃষ্ণা নিবারণ করিলেন। বলিলাম, তারপর? তিনি কহিলেন, তারপর অনেক কায়দা করে চেয়ার থেকে নামলুম, কিন্তু দরজা খুলি কি করে? ছিটকিনির তো নাগাল পাবো না। ঘরময় ঘুরে বেড়াতে বেড়াতে ভাবতে লাগলুম, এখন কি করি। ওষুধ খেয়ে যে এই অবস্থা হবে তা স্বপ্নেও ভাবিনি। গিন্নি যদি জানতে পারেন আমি এতটুকু হয়ে গেছি, তার আনন্দের আর সীমা থাকবে না। বলবেন তার সঙ্গে ঝগড়া করার ফলেই আমার এই দশা হয়েছে। তার উপর তার যেরকম বিষয় বুদ্ধি, হয়তো আমাকে সার্কাসে দেখিয়ে টাকা রোজগারের ফন্দি বার করবেন। সুতরাং আর যাই করি, গিন্নিকে জানতে দেওয়া হবে না। তোমার ওপর আমার আদেশ রইল, এ কথা কাউকে বলবে না। বলিয়া কটমট করিয়া আমার পানে তাকাইলেন। দেখিলাম তাহার আকৃতি ছোট হইয়া গেলেও প্রকৃতি আগের মতোই আছে। এতটুকু মানুষের আজ্ঞা পালন করিতে হইবে, ইহাতে মনটা খুঁত করিতে লাগিল। কিন্তু তবু অমান্য করিবার উপায় নাই। তিনি গুরুজন, আপাতত আদেশ শিরোধার্য করিয়া লইয়া প্রশ্ন করিলাম, রাত্রে আর কিছু ঘটেনি? তিনি চক্ষু ঘুরাইয়া বলিলেন, ঘটেনি আবার? ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ এক সময় দেখি জানলা দিয়ে একটা প্রকাণ্ড বাঘ ঘরে ঢুকছে। তারপরই বুঝতে পারলুম বাঘ নয়, গিন্নির পোষা বিড়ালটা কার্নিস দিয়ে এসে জানালা খোলা পেয়ে ঘরে ঢুকেছে। বেড়ালটা আমাকে দেখতে পেয়ে কিছুক্ষণ ল্যাজ ফুলিয়ে চেয়ে রইল, তারপর দাঁত খিঁচিয়ে আমাকে ধরতে এলো। আমার অবস্থা বুঝতে পারছো? বেড়ালের হাতেই বুঝি প্রাণটা যায়। ঘরময় ঘোড়দৌড় করে বেড়ালুম, পেছনে বেড়াল। ধরে আর কি,
ভাগ্যে এই সময় চোখে পড়ল আলমারির দরজা একটু ফাঁক হয়ে আছে। সুট করে ঢুকে পড়লুম। আলমারির দরজা এত কম ফাঁক ছিল যে বেড়ালটা আর ঢুকতে পারল না। যাক, এ দফা প্রাণটা তো বাঁচল। আলমারির মধ্যে বইয়ের মাথায় বসে কাঁচের ভেতর দিয়ে দেখতে লাগলুম বেড়ালটা গড় গড় করতে করতে সামনে ঘুরে বেড়াচ্ছে। তারপর যখন দেখলে আমাকে ধরবার কোনো আশা নেই, তখন গিয়ে টেবিলের ওপর উঠল। খলের মধ্যে বাকি ওষুধটুকু ছিল, দেখি তাই চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ, তারপর 5 মিনিটও কাটলো না, দেখতে দেখতে বেড়ালটা ছোট হয়ে বেবাক অদৃশ্য হয়ে গেল। ফোলানো রবারের বেলুন হাওয়া বেরিয়ে গেলে যেমন কুঁচকে যায়, ঠিক সেই রকম সে হয়তো এখনো এই ঘরেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এত ছোট যে চোখে দেখতে পাবে না। কাহিনী শেষ করিয়া ক্ষুদিরামদা বলিলেন, একে বলে অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধির প্রথম কিস্তি হচ্ছে অনিমা, অর্থাৎ অনুর মতো ছোট হতে পারা। বগুলা বাবা ঠক জোচ্চোর নয়, আসল সিদ্ধ পুরুষ। হাতে হাতে প্রমাণ করে দিয়েছেন তিনি। আমি আবেগ ভরে বলিলাম, এই অদ্ভুত ব্যাপার যখন জগতে প্রচার হবে, তখন পাশ্চাত্যের জড়বাদীরা বুঝবে ভারতের আধ্যাত্মিক সাধনার মধ্যে কি জিনিস আছে। হ্যাঁ। ক্ষুদিরামদা অধীরভাবে মাথা নাড়িয়া বলিলেন, ও সব পরের কথা, ও সব পরের কথা। এখন আমাকে আবার স্বাভাবিক চেহারায় ফিরে যেতে হবে। বলিলাম, কিন্তু সেটা কি ঠিক হবে? প্রত্যক্ষ প্রমাণ না দেখাতে পারলে পশ্চিমের নাস্তিকেরা, উচ্ছন্নে যাক পশ্চিমের নাস্তিকেরা, তাদের জন্য আমি 6 ইঞ্চির মানুষ হয়ে জন্ম কাটাতে পারবো না। তবে কি করবেন? শোনো, তোমাকেই এ কাজ করতে হবে। এখনই তুমি ব্যারাকপুরে বগুলা বাবার কাছে যাও, তাকে আমার সব কথা বলে তার কাছ থেকে কাটান ওষুধ নিয়ে আসবে। বাবা একটু তেড়িয়া মেজাজের লোক, কিন্তু তার দাঁত খিঁচুনিতে ভয় পেও না। লেগে থাকলেই বাবা প্রসন্ন হবেন, বুঝলে? এখনই বেরিয়ে পড়ো। হ্যাঁ, এখনই বেরিয়ে পড়ো। এই সময় দ্বারে করাঘাত হইল। ক্ষুদিরামদা কথা শেষ করিলেন না। বিদ্যুৎ বেগে গিয়া আলমারির মধ্যে লুকাইলেন। আমি গিয়া দরজা খুলিয়া দিলাম। বাহিরে ক্ষুদিগিন্নি দাঁড়াইয়া আছেন, তাহার চোখে সন্দিগ্ধ দৃষ্টি। ঘরে প্রবেশ করিয়াই তিনি বলিলেন, দোর বন্ধ করে কি হচ্ছিল? সঙ্গে সঙ্গে তাহার দৃষ্টি পড়িল বিস্কুটের বাক্স ও মধুর বোতলের উপর। তিনি বিস্ফারিত নেত্রে চাহিয়া বলিলেন, এ কি ঠাকুরপো, তুমি বিস্কুট খাচ্ছিলে? খিদে পেয়েছিল আমাকে বললেই হতো, আমি জল খাবার আনিয়ে দিতুম। লজ্জায় মাথা কাটা গেল, কিন্তু উপায় কি? ক্ষুদিরামদাকে শত্রু হস্তে ধরাইয়া দিতে পারিলাম না। চুরি করিয়া খাওয়ার দায় ঘাড়ে লইয়া লজ্জিত মুখে বলিতে হইল, না না বৌদি, আপনাকে এই অবস্থায় মিছে কষ্ট দেব না, তাই। আচ্ছা, আজ আমি চলি, কাল সকালে আবার আসব। ক্ষুদিরামদার চিঠিপত্র কিছু পেলাম না, কাল আবার আলমারিগুলো ভালো করে খুঁজে দেখতে হবে। আপনি কিছু ভাববেন না, ক্ষুদিরামদা নিশ্চয়ই ফিরে আসবেন। নীরস কণ্ঠে ক্ষুদিগিন্নি বলিলেন, তাই বলো ভাই। সেখান হইতে বাহির হইয়া শটান ব্যারাকপুরে গেলাম। পৌঁছিতে রাত্রি হইয়া গেল। খোঁজ খবর লইয়া জানিলাম বগুলা বাবা আজ সকালেই হরিদ্বার যাত্রা করিয়াছেন। খুব যে দুঃখিত হইলাম তা নয়। আশু বড় হইবার সম্ভাবনা নাই দেখিয়া ক্ষুদিরামদা হয়তো সাধারণে আত্মপ্রকাশ করিতে রাজি হইতে পারেন। পরদিন সকালবেলা ক্ষুদিরামদার জন্য কাগজে মুড়িয়া একটি সন্দেশ এবং হোমিওপ্যাথিক শিশিতে 1 শিশি জল পকেটে লইয়া তাহার বাড়িতে উপস্থিত হইলাম। ক্ষুদিগিন্নির চেহারা দেখিয়া কিন্তু আশ্চর্য হইয়া গেলাম। কাল কান্নাকাটি সত্ত্বেও চেহারার এমন কিছু অবনতি লক্ষ্য করি নাই। আজ দেখিলাম তাহার চোখের কোলে কালি, মুখে একটা শঙ্কিত সচকিত ভাব। জিজ্ঞাসা করিলাম,
কি হয়েছে বৌদি? তিনি শুষ্ক মুখে বলিলেন, কি জানি ভাই, কাল রাত্রির থেকে কেবলই ভয় পাচ্ছি। এ বাড়ির বোধহয় কোনো দোষ হয়েছে। সে কি, ভূত প্রেত কিছু দেখেছেন নাকি? না, দেখিনি কিছু। কিন্তু তিনি ঢোক গিলিয়া অন্য কথা পারিলেন। আমার আমার আর এ বাড়িতে মন টিকছে না ঠাকুরপো। ভাবছি কিছুদিনের জন্যে রানাঘাটে দিদির কাছে গিয়ে থাকি। প্রস্তাবটা মন্দ লাগিল না। বলিলাম, বেশ তো, এ বাড়িতে কাকে রেখে যাবেন? ভাবছি বাড়িতে তালা দিয়ে যাব। এ আবার এক নূতন হাঙ্গামা। ক্ষুদিরামদা কি বাড়িতে বন্ধ থাকিয়া শেষে অনাহারে মারা পড়িবেন? জিজ্ঞাসা করিলাম, তা কবে যাচ্ছেন? আজ বিকেল 3:30 গাড়িতে। সুতরাং একটা বিলি ব্যবস্থা করিতে হইবে। তাহাকে বলিলাম, তাহলে আপনি বাঁধা ছাঁদা করুন গিয়ে, আমি আর একবার লাইব্রেরিটা দেখে নিই। এই সময় ক্ষুদিগিন্নির কয়েকটি সহানুভূতিশীল বান্ধবী আসিয়া পড়িলেন। ভালোই হইল, তিনি বান্ধবীদের লইয়া ব্যস্ত থাকিবেন, আমার কার্যকলাপের উপর নজর রাখিতে তিনি পারিবেন না। আমি লাইব্রেরিতে ঢুকিয়া দ্বার বন্ধ করিলাম। ক্ষুদিরামদা আলমারি হইতে বাহির হইলেন। তাহাকে সন্দেশ ও জল খাইতে দিলাম। বগুলা বাবা চলিয়া গিয়াছেন শুনিয়া তিনি অত্যন্ত বিমর্ষ হইলেন। তারপর যখন শুনিলেন যে আজই অপরাহ্নে গৃহিণী বাড়িতে তালা লাগাইয়া রওনা দিতেছেন, তখন তিনি মাথায় হাত দিয়া বসিলেন। বলিলেন, দেখেছ কি সাংঘাতিক মেয়ে মানুষ, হ্যাঁ? আমি বলিলাম, তাকে দোষ দেওয়া যায় না। হাজার হোক মেয়ে মানুষ, একলা বাড়িতে থাকতে ভয় করছে। ক্ষুদিরামদার মুখে একটি বাঁকা হাসি দেখা দিল। ভয় তো করবেই, আমি ভয় দেখিয়েছি যে। হ্যাঁ, সে কি? অত্যন্ত পরিতৃপ্তির সহিত তিনি বলিলেন, কাল রাত্রিরে দরজা খোলা ছিল, শোবার ঘরে ঢুকেছিলুম। গিন্নি ভারী আরামে ঘুমোচ্ছিলেন। তার চুল ধরে টেনেছি, পায়ে সুরসুরি দিয়েছি, আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে খিক 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 করে হেসেছি। গিন্নির অবস্থা যদি দেখতে। বলিয়া তিনি 2 হাতে পেট চাপিয়া খিক খিক করিয়া হাসিতে লাগিলেন। আমি বলিলাম, ছি ক্ষুদিরামদা, এ আপনার উচিত হয়নি। অবলা ভদ্রমহিলা তাকে ভূতের ভয় দেখানো। তিনি বিদ্রোহীর মতো ঘাড় বাঁকাইয়া বলিলেন, কেন ভয় দেখাবো না? সারা জীবন জ্বালিয়েছে আমাকে। কিন্তু সে যাক, এখন আমার উপায় কি হবে বলো? পরামর্শ করিয়া উপায় স্থির হইল। আমি প্রস্তাব করিয়াছিলাম যে তাহার গৃহিণীকে সব কথা বলিয়া তাহাকেও দলে লওয়া হোক, কিন্তু ক্ষুদিরামদা সতেজে প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। 6 ইঞ্চি শরীর লইয়া কিছুতেই তিনি গৃহিণীকে দেখা দিবেন না। অগত্যা স্থির হইল আমি তাহাকে লইয়া গিয়া নিজের কাছে রাখিব। আমি একলা মানুষ, আমার বাসায় থাকিলে সহজে ধরা পড়িবার ভয় নাই। পাঞ্জাবির পকেটে ক্ষুদিরামদাকে পুড়িয়া চাদরটা ভালো করিয়া গায়ে জড়াইয়া লইলাম। তারপর দূর হইতে বৌদির নিকট বিদায় লইলাম। তাহার বেশি কাছে যাইতে সাহস হইল না। তিনি যেরূপ সন্দিগ্ধ প্রকৃতির লোক, লাইব্রেরি হইতে কোনো মূল্যবান বস্তু চুরি করিয়া লইয়া পালাইতেছি মনে করিয়া খানা তল্লাশি আরম্ভ করিলেই বিপদ। যা হোক, তিনি বান্ধবীদের লইয়া ব্যস্ত ছিলেন, কোনো বিভ্রাট ঘটিল না। ক্ষুদিরামদা আমার বাসায় আসিয়া অধিষ্ঠিত হইলেন। অতঃপর তাহার কাহিনী যথাসম্ভব সংক্ষেপে শেষ করিব। ইহা যদি কাল্পনিক কাহিনী হইত, তাহা হইলে বেশ একটা জোরালো উপসংহার উদ্ভাবন করিয়া পাঠককে চমৎকৃত করিবার চেষ্টা করিতাম। কিন্তু সত্য ঘটনা ক্লাইম্যাক্সের ধার ধারে না, বরং অ্যান্টি ক্লাইম্যাক্সের দিকেই তার ঝোঁক বেশি।
ক্ষুদিরামদার কাহিনীর পরিসমাপ্তি পড়িয়া যদি কেহ নিরাশ হন, আমার দায় দোষ নাই। আমি নিছক সত্য কথা লিপিবদ্ধ করিয়া খালাস। আমার বাসায় আমার শয়ন ঘরে একটি ঝাঁপির মধ্যে তুলা বিছাইয়া ক্ষুদিরামদার বাসস্থান নির্দেশ করিলাম। নরম বিছানা পাইয়া প্রথমেই তিনি খুব খানিকটা ঘুমাইয়া লইলেন। তারপর তাহার নানাবিধ ফরমাস আরম্ভ হইল। বুরুস দিয়া দাঁত মাজিবেন, দাড়ি কামাইবেন, রুমাল পরিয়া আর থাকিবেন না, ইত্যাদি। গেরুয়া কোট প্যান্টুলুন যদি একান্তই সম্ভব না হয়, অন্তত ধুতি পাঞ্জাবি তাহার চাই চাই। ধুতি সহজেই ন্যাকড়া ছিঁড়িয়া তৈয়ার হইল, কিন্তু পাঞ্জাবি লইয়া বিশেষ বেগ পাইতে হইল। অবশেষে পুতুলের জামা তৈয়ার করাইতেছি এই ছল করিয়া এক দর্জিকে দিয়া পাঞ্জাবি তৈয়ার করাইয়া লইলাম। ধুতি পাঞ্জাবি পরিয়া ক্ষুদিরামদা ভারী খুশি হইলেন, কিন্তু তাহার মাপের জুতা কোনো মতেই জোগাড় করা গেল না। বুরুস দিয়া দাঁত মাজা ও দাড়ি কামাইবার সাধও তাহার অপূর্ণ রহিয়া গেল। সর্বশেষে তিনি বায়না ধরিলেন হরিদ্বারে গিয়া বগুলা বাবাকে পাকড়াও করিবেন। এ বায়না তাহার পক্ষে নেহাত অযৌক্তিক নয়। আমার ডাক্তারও কিছুদিন হইতে আমাকে হাওয়া বদল করিবার অনুজ্ঞা জানাইতেছিলেন। সুতরাং এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যে হরিদ্বার যাওয়াই সাব্যস্ত হইল। ক্ষুদিরামদাকে ঝাঁপিতে লইয়া হরিদ্বার রওনা হইলাম। পথে যেসব বিপদ আপদ ঘটিয়াছিল, ক্ষুদিরামদা ধরা পড়িতে পড়িতে কিরূপ বাঁচিয়া গিয়াছিলেন, বাহুল্য ভয়ে তাহা আর বর্ণনা করিলাম না। হরিদ্বারে এক ধর্মশালায় আশ্রয় লইলাম। বগুলা বাবার সন্ধান সহজেই মিলিল। তিনি শহরের বাহিরে এক নির্জন স্থানে বাস করিতেছেন। ঝাঁপি লইয়া তাহার কাছে উপস্থিত হইলাম। বাবা একাকী ছিলেন। উগ্রমূর্তি রক্তচক্ষু সন্ন্যাসী আমাকে দেখিয়া কটমট করিয়া তাকাইলেন। আমি তাড়াতাড়ি ক্ষুদিরামদাকে ঝাঁপি হইতে বাহির করিয়া তাহার সম্মুখে ধরিয়া দিলাম। বাবা কিছুক্ষণ নিষ্পলক নেত্রে ক্ষুদিরামদাকে নিরীক্ষণ করিলেন। তারপর তাহার জটিল দাড়ি গোঁফ উন্মথিত করিয়া ধমকে ধমকে হাসির লহর বাহির হইতে লাগিল। ক্ষুদিরামদা কাঁচুমাচু মুখ করিয়া হাসিবার চেষ্টা করিতে লাগিলেন। বাবার হাসি থামিতেই ক্ষুদিরামদা জোর হস্তে বলিলেন, বাবা, এ আমায় কি করে দিলে? বাবা বলিলেন, প্রমাণ চেয়েছিলি, প্রমাণ পেয়েছিস, এখন দুনিয়ার লোককে দেখা। না বাবা, আমাকে ভালো করে দাও। ছোট হওয়া সহজ, বড় হওয়া অত সহজ নয়। তবে কি চিরকাল এমনই থেকে যাব বাবা? আগের মতো হতে তোর 10 বছর লাগবে। যদি বেঁচে থাকিস একটু একটু করে বাড়বি। যা, আর আমাকে বিরক্ত করিস না। বলিয়া বাবা আকাশের দিকে চোখ তুলিয়া হাসিতে লাগিলেন। চলিয়া আসিলাম। ক্ষুদিরামদার মন তো খারাপ হইলই, আমারও বুক দমিয়া গেল। 10 বছর ধরিয়া ক্ষুদিরামদাকে বহন করিয়া বেড়াইতে হইবে। 10 বছর না হোক, 5-6 বছর তো বটেই। হিসাব করিয়া দেখিলাম, বছরে ক্ষুদিরামদা 6 ইঞ্চি করিয়া বাড়িবেন। আগামী বছর তাঁর দৈর্ঘ্য হইবে 1 ফুট, তারপর পরের বছর 1.5 ফুট। এইভাবে কতদিন চালাইব? ক্ষুদিরামদাকে আমি ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু বছরের পর বছর তাহাকে ঝাঁপিতে লইয়া বহিয়া বেড়াইতেছি কল্পনা করিতেই হাত পা আমার শিথিল হইয়া গেল। বিধাতা যে অন্তরিক্ষে থাকিয়া আমার আশুমুক্তির উপায় চিন্তা করিতেছেন, তাহা তখন জানিতাম না। বগুলা বাবার আশ্রম হইতে শহর অনেকখানি পথ। মাঝামাঝি আসিয়া ক্লান্ত পদে পথের ধারে একটি পাথরের পাটার উপর বসিলাম। ক্ষুদিরামদা ভিতর হইতে ঝাঁপি আঁচড়াইতে লাগিলেন। স্থান নির্জন দেখিয়া তাহাকে খুলিয়া বাহির করিয়া দিলাম। দৃশ্যটি এখনো আমার চোখের উপর ভাসিতেছে। চারিদিকে উপলবন্ধুর ভূমি, ঊর্ধ্বে উজ্জ্বল নীলাকাশ। পথের ধারে চত্বরের মতো একটি শিলাপত্রের উপর আমি বসিয়া আছি, আর একটি ক্ষুদ্র মানব 2 হাত আস্ফালন করিয়া পাটার উপর পায়চারি করিতেছে। ক্ষুদিরামদা ক্ষুব্ধ ক্রুদ্ধ কণ্ঠে বলিতেছেন, এরকম হবে জানলে কোন বগুলা বাবা আমার সঙ্গে বজ্জাতি করেছে।
নইলে ওষুধ দিয়ে আমাকে ভালো করে দিতে পারতো না? নিশ্চয়ই পারতো। ক্লান্ত স্বরে বলিলাম, আপনি অষ্টসিদ্ধির প্রমাণ চেয়েছিলেন, এখন আর অনুযোগ করা সাজে না। বরং বাবা যা বলেছেন তাই করা উচিত। দুনিয়ার লোককে দেখানো উচিত যে ভারতের সাধনা মিথ্যে নয়, বিলেতের পণ্ডিতেরা। মহা খাপ্পা হইয়া ক্ষুদিরামদা পদদাপ করিলেন, বলিলেন, গোল্লায় যাক বিলেতের পণ্ডিতেরা, চিড়িয়াখানার জন্তুর মতো আমাকে সবাই দেখবে, হ্যাঁ? গিন্নি মুখে আঁচল দিয়ে হাসবে, সে কিছুতেই হবে না। আমার কথা শুনুন। না না না, কখনো না। হঠাৎ মাথায় রাগ চড়িয়া গেল। বলিলাম, আপনি বড় একগুঁয়ে। নিজের ইচ্ছেয় যদি রাজি না হন, আমি জোর করে সকলের সামনে আপনাকে দেখাবো। কি করতে পারেন আপনি, হ্যাঁ? সেদিন ধৈর্য হারাইয়া ফেলিয়াছিলাম বলিয়া আজ দুঃখ হয়। ক্ষুদিরামদা ক্রোধে অগ্নিশর্মা হইয়া হাত পা ছুঁড়িতে লাগিলেন। চক্ষু ঘূর্ণিত করিতে করিতে বলিলেন, কি, তোমার এত বড় আস্পর্ধা? তাহার কথা শেষ হইতে পাইল না। সাই করিয়া একটা শব্দ হইল। পরমুহূর্তেই দেখিলাম একটা চিল ক্ষুদিরামদাকে ছোঁ মারিয়া লইয়া উড়িয়া গেল। চিলের নখের মধ্যে আবদ্ধ হইয়া ক্ষুদিরামদা চিলের মতোই তীক্ষ্ণ স্বরে চিৎকার করিতে লাগিলেন। আমি ক্ষণে হতভম্ব থাকিয়া চিৎকার করিতে করিতে চিলের পিছনে ছুটিলাম, কিন্তু কোনো ফল হইল না। চিল অবলীলাক্রমে ক্ষুদিরামদাকে বহন করিয়া দূর আকাশে বিলীন হইয়া গেল। মৃত্যু কখন কোন দিক দিয়া আসিবে তা বলা যায় না। একচক্ষু হরিণ অপ্রত্যাশিত দিক হইতে তীর খাইয়াছিল। ক্ষুদিরামদার জীবন যে অকস্মাৎ চিলের পেটে গিয়া পরিসমাপ্তি লাভ করিবে তাহা কে কল্পনা করিতে পারিত? অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে হরিদ্বার হইতে ফিরিয়া আসিয়াছি। সাধুরা সত্যই বলিয়াছেন, সিদ্ধাই ভালো নয়। ক্ষুদিরামদার পক্ষে তাহা কল্যাণকর হয় নাই। তবু দুঃখ হয়, আমি যাহা দেখিয়াছি তাহা আর কাহাকেও দেখাইতে পারিলাম না। ক্ষুদিগিন্নিকে তাহার স্বামীর শোচনীয় পরিণামের কথা বলি নাই। তিনি মনে মনে এখনো আশঙ্কা করিতেছেন হঠাৎ কোনোদিন ক্ষুদিরামদা ফিরিয়া আসিবেন। মেয়ে মানুষের মনে একটু ভয় থাকা ভালো।